Hello everyone, good morning, welcome to a new day and a new vlog. আজকে আরও একটা শনিবারের ভোরবেলা বলা যায়, 6:45 মতন বাজে। রাস্তাঘাট এই জন্য একদম ফাঁকা। আর সাধারণত এত ভোরবেলা যখন উঠি তখন কোথাও না কোথাও ঘুরতে যাই, তো আজকেও ঘুরতেই যাচ্ছি। আর যখন কোথাও ঘুরতে যাই ভোরবেলা এত তাড়াহুড়ো থাকে, ঘরের ভেতরে আর ব্লগ করা হয় না, তো বেরিয়েই শুরু করি ব্লগ। আজকেও তাই করলাম। তো আজকে আমরা যাচ্ছি ফ্রান্সের একটা খুব সুন্দর জায়গা। আর আজকের আমাদের ট্রিপটা কিন্তু ডে ট্রিপ নয়, আমরা আজকের রাত্রিটা ফ্রান্সে থাকবো। তো খুব সুন্দর দুটো জায়গা, মানে ফ্রান্সের সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা না দুটো জায়গায় যাচ্ছি আমরা। তো খুব ভালো আশা করছি ব্লগ আপনাদের দেখাতে পারবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। তো চলুন, অলরেডি দেরি হয়ে গিয়েছে, যাচ্ছি আমরা বাসে। ভারতীয় যে সংস্থাটার সাথে আমরা সবসময় যাই টুকটাক, তাদের সাথেই যাচ্ছি। তো এখন যাচ্ছি বাস স্টপে। তো চলুন যাওয়া যাক। আমরা বাস স্টপে এসে বাসে উঠে পড়েছি। আর এই প্রথমবার আমাদের আসতে একটুখানি দেরি হয়ে গেছে, মোটামুটি 5 মিনিট মতন। যদিও আমরা এসে দেখছি যে এখনও কিন্তু বেশ কয়েকজনের আসা বাকি রয়েছে। তো আমরা মোটামুটি সেটেল হয়ে নিয়ে এখন অপেক্ষা করছি বাস ছাড়ার। আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে অনেকক্ষণ। মেকেলেন মানে আমরা যেখান থেকে উঠলাম সেখান থেকে কয়েকজন যাত্রী নিয়ে বাসটা প্রথমে ব্রাসেলসে এলো। ব্রাসেলস থেকে কিন্তু পুরো বাস ভর্তি হয়ে গিয়েছে। এটা একটা দোতলা বাস, আমরা আজকে বসেছি একতলায়। আর এই বাসে যত যাত্রী আছে প্রত্যেকেই কিন্তু ভারতীয়। তো যাই হোক, আমরা কিন্তু বেলজিয়াম ছাড়িয়ে এই সবে ফ্রান্সে ঢুকলাম। আর আজকে আমাদের জার্নিটা কিন্তু প্রায় 8 ঘন্টার, তো অনেকটাই সময় লাগবে আমাদের যেতে। সাধারণত কোথাও যাওয়ার সময় মনের মধ্যে একটা উত্তেজনা থাকে ডেস্টিনেশনে কখন পৌঁছাবো, কখন ওই জায়গায় পৌঁছাবো, মনের মধ্যে সেই অপেক্ষা নিয়েই কিন্তু আমরা জার্নিটা কাটিয়ে দিই। তবে আজকের জার্নিটা কিন্তু আমার কাছে একটু অন্যরকম। অনেক দিন ধরেই মনের মধ্যে একটা ইচ্ছে ছিল ইউরোপের কোনো একটা দেশের কান্ট্রি সাইড বা গ্রামের দিকটা একটু দেখব। আমাদের দেশের গ্রাম বাংলার যে ছবিটা মনের মধ্যে আঁকা আছে, তার সাথে এই ফ্রেঞ্চ কান্ট্রি সাইডের মিল বা অমিল কতটা, তা নিয়ে কিন্তু মনের মধ্যে একটা কৌতূহল রয়েছে। আমরা অনেকটা চলে এসেছি, হাফ রাস্তা। তারপরে একটা ব্রেক হলো, একটু ওয়াশরুম গেলাম, কফি নিলাম। এখানে অনেকগুলো শপ টপ আছে আর কি, যা কেউ যদি ব্রেকফাস্ট করতে চায় বা কিছু, এটা করে নিয়ে আবার আমরা রওনা দেব। তো যেমনটা আপনাদেরকে বললাম, আমরা কিন্তু প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। আর এখন আমরা ফ্রান্সের ছোট ছোট গ্রামগুলোর মধ্যে দিয়েই যাচ্ছি। তো এখানে যেহেতু জনসংখ্যা আমাদের দেশের তুলনায় অনেকটাই কম এই কান্ট্রি সাইডগুলোতে, তাই অনেকটা করে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে। বিঘার পর বিঘা, মাইলের পর মাইল ফাঁকা জমি, আর সেখানে চাষবাস হচ্ছে, অথবা যদি চাষবাস না হয় ফাঁকা পড়েই রয়েছে। এখানে যারা থাকেন তাদের বেশিরভাগই চাষবাস করেন, আবার অনেকে পশু পাখিও পোষেন, যেমন ধরুন গরু, ভেড়া আর ঘোড়া এইসব। কিন্তু তাদের সংখ্যা অনেকটাই কম এই কান্ট্রি সাইডগুলোতে। সেজন্য যারা থাকেন তাদের দেখবেন একটা বাড়ি থেকে আর একটা বাড়ির প্রচুর দূরত্ব। আর অনেক বাড়ি কিন্তু এখানে দেখছি ফাঁকা পড়ে রয়েছে, মানে মালিক হয়তো থাকেন হয়তো ফ্রান্সেরই কোনো মূল শহরে, তারা ছুটি কাটাতে অথবা উইকেন্ডে আসেন ওই বাড়িটাতে। আর প্রত্যেকটা বাড়িরই দেখছি সামনে পিছনে অনেকটা করে বাগান করার জন্য জায়গা রয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু এখানে কোনো সেরকম দোকানপাট চোখে পড়ছে না। এখানে যারা থাকেন তাদের অনেকেরই বাড়িতে এক বা একাধিক গাড়ি থাকে, প্রায় প্রত্যেকেরই বলা চলে। কারণ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট প্রায় নেই বললেই চলে, বা থাকলেও খুবই কম। এই সিজনে বোধহয় এই সমস্ত জায়গায় ভুট্টার চাষ হচ্ছে খুব বেশি করে। দেখছি প্রচুর মাইলের পর মাইল জমিতে ভুট্টার চাষ হচ্ছে, ভুট্টা ক্ষেত, গমের ক্ষেত ভর্তি। পাট চাষও হচ্ছে, জানেন কোনো জায়গায় পাটগুলোকে রোল করে গুটিয়ে রেখেছে। প্রথমে বুঝতে পারিনি, তারপর ভালো করে দেখে বুঝলাম সে ওটা পাটের ক্ষেত। দাঁড়ান, এরপরে যদি চোখে পড়ে আপনাদেরকে দেখাবো। এখানে যারা থাকেন তাদের বাড়িগুলো কিন্তু বেশিরভাগই 100-150 বছরের বা তারও বেশি পুরনো, জানেন। নতুন বাড়ি কিন্তু প্রায় চোখেই পড়ে না।
পুরনো বাড়িগুলোকেই খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে রেখেছেন বলেই সেগুলো যেন বইতে পড়া সেই রূপকথার দেশের মতোই সুন্দর মনে হয়। যাই হোক, আমরা প্রায় এসে গিয়েছি আমাদের ডেস্টিনেশনের কাছে। আর এবার আপনাদের বলি আমরা আসলে কোথায় চলেছি। ফ্রান্সে যে এসছি সেটা তো আগেই বলেছি। তো আমরা এসছি ফ্রান্সের উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটা ছোট্ট বন্দর শহর এত্রেতাতে। সেই রোমান যুগ থেকেই মাছ ধরার জন্য বিখ্যাত ছিল এই এত্রেতাত। ফ্রান্সের বিখ্যাত নরমান্ডি অঞ্চলের একটা মাছ ধরার গ্রাম এটি, যা এখন কিন্তু একটা জনপ্রিয় বিচ শহর। আর এই জায়গাটার একটা অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যেটা একে আর 5টা বিচ শহরের থেকে আলাদা করে দেয়। আমরা যখন বিচের ধারে পৌঁছবো তখন আপনাদের সাথে সাথে আমরাও নিশ্চয়ই এই এত্রেতাতে সৌন্দর্যে মুগ্ধ হব। আর আপনাদের যেটা বললাম এখানে মাছ ধরা হতো, তো মাছ ধরার একটা বিশাল কর্মকাণ্ডের সাথেও কিন্তু এই জায়গাটার একটা কানেকশান আছে। আর প্রচুর প্রচুর বোট, জাহাজ এই সমস্ত এখানে এখন দেখতেই পাচ্ছেন আপনারা দাঁড় করানো রয়েছে। ভেবেছিলাম এখানেই বোধহয় আমাদেরকে নামিয়ে দেবে, কিন্তু না, এখান থেকে আরও মিনিট 10-এর পথ। তো আবার আমাদের যাত্রা শুরু হবে ওই যে বিচটার কথা বললাম তার উদ্দেশ্যে। আর এই দেখুন, পাটের ক্ষেতের কথা বলছিলাম না আপনাদের, পাটগুলোকে কেমন গুটিয়ে রেখে দিয়েছে, এরকম কিন্তু খুব একটা চোখে পড়েনি এর আগে আমার। এই যে গ্রামের মধ্যে দিয়ে আমরা চলেছি সেই জার্নিটাও কিন্তু কিছু কম আনন্দ দিচ্ছে না। চারপাশটা এত সুন্দর যে সময় সময় মনে হচ্ছে যেন সিনেমা দেখছি। এত সুন্দর সুন্দর বাড়ি, তাদের প্রায় প্রত্যেকটার সামনেই অপরূপ সুন্দর ফুলের বাগান, রাস্তাঘাট, ভুট্টার ক্ষেত, সবই মন ছুঁয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো তাড়া নেই গন্তব্যে পৌঁছাবার, এই রাস্তাটা যেন শেষ না হয়। এই ছোট্ট ছোট্ট গ্রাম, পুরনো বাড়ি, চার্চ সব কিছুই দেখবার মতন। বাসের মধ্যে একটা সিনেমা চালিয়ে দিয়েছে, প্রায় সবাই সেটাই দেখছে। আমি কিন্তু হাঁ করে বাইরেটা দেখছি। সিনেমা তো পরেও দেখতে পারবো, কিন্তু এই স্বপ্নের মতন সুন্দর গ্রাম, এইগুলো তো শুধু এই সময়টুকুর জন্যই বলুন। তাই নিষ্পলক শুধু এগুলোকেই দেখছি। কত পুরনো পুরনো চার্চ, সেগুলোর সাথে কত ইতিহাস, কত যুদ্ধের কাহিনী জড়িত রয়েছে। এই নরম্যান্ডি রিজিয়ানটা কিন্তু এর একটা অন্য ইতিহাসও আছে, সেটা আপনাদের নয় পরে বলবো। আপাতত বাইরে এই দৃশ্যগুলোকে উপভোগ করছি। আমরা প্রায় 8 ঘন্টার জার্নির পর অবশেষে বাস থেকে নামলাম। আমরা পৌঁছে গেছি এত্রেতাত। যেমনটা আপনাদের পুরো দেখালাম, জায়গাটা তো অবশ্যই খুব সুন্দর, তবে জার্নিটা কিন্তু আমার অসাধারণ লাগলো। মানে অসাধারণ, যেরকম মানে ফ্রান্সের কান্ট্রি সাইডটা পুরো আমরা দেখতে দেখতে এলাম, প্লাস এই নরমান্ডি কান্ট্রি সাইডটা, বাড়িগুলো, গ্রামগুলো একেবারে স্বপ্নের মতন সুন্দর। তো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। তো এবার আমরা এত্রেতাতের যেগুলো দেখার জায়গা সেগুলো ঘুরে দেখব। বাস থেকে যেখানে আমাদের নামালো সেখান থেকে এত্রেতাতের মেইন যে অ্যাট্রাকশান সেই চক ক্লিফগুলো দেখতে যাচ্ছি আমরা এবার। এত্রেতাতে কিন্তু অসাধারণ সব ভিলা রয়েছে, বেশ বড় বড় ভিলা। পুরনো ভিলাগুলোকে রেনোভেট করে অনেকগুলোতেই ভিলা রিসর্ট হিসাবে এখন ভাড়া দেওয়া হয়, সেখানে অনেকেই থাকেন। আর এটা হচ্ছে এত্রেতাতের সিটি সেন্টার, যেখানে প্রচুর প্রচুর দোকানপাট, রেস্টুরেন্ট, খাবারের জায়গা, সুভেনিয়ার শপ, যেরকম যে কোনো একটা জায়গাতেই থাকে, সেই শপিংয়ের জায়গা, শপিং স্ট্রিট বলা যেতে পারে যেটাকে, সেইটা পেরিয়ে তবে আমাদের বিচের ধারে যেতে হবে। যেহেতু এখন সামার চলছে সেই কারণে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এখন পর্যটকদের প্রচুর ভিড় থাকে। আসলে এই সমস্ত জায়গাগুলোতে শীতকালে যেহেতু সমুদ্রের প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে, সেই কারণে শীতকালটায় প্রায় এদিকটা কেউ আসে না বললেই চলে। তো পুরোটাই যা যা পর্যটন হয় সেটা কিন্তু এই সামারের সময়টা। তো সেই জন্য এখন এখানে প্রচুর ভিড় দেখা যায়। আর এদেশের মানুষ এমনিতেও এই সমুদ্রের ধারে এসে বসে থাকতে বা সমুদ্রে সেইলিং করতে বা সাঁতার কাটতেও কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করে। তো সেই হিসেবেও কিন্তু এই জায়গাটার খুবই জনপ্রিয়তা। তবে যেটা আপনাদেরকে বলছিলাম যে এই জায়গাটা অন্যান্য যে কোনো বিচের থেকে একটু হলেও আলাদা, সেটার কারণটা চলুন এবার আমরা আপনাদের দেখাই।
ফ্রান্সের এই ছোট্ট টাউনটা, যেটাকে বলে বিচ টাউন, সেটা নরম্যান্ডি কোস্টের যে অংশে রয়েছে সেটাকে বলে অ্যালাবাস্টার কোস্ট। এই জায়গাটা ট্যুরিস্টদের কাছে প্রচণ্ড জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো এই সাদা রঙের ক্লিফসগুলো, যেগুলোকে চক ক্লিফসও বলে, যেগুলোর কোথাও কোথাও ধনুকের মতন বাঁকা, সূচের মতন সরু মাথা আছে এদের, আর আছে টানেল। সামনে এই যে নীলচে সবুজ জলরাশি দেখছেন, এটা কিন্তু ইংলিশ চ্যানেল, অর্থাৎ এই জলরাশির ওপারেই রয়েছে ইংল্যান্ড। এই দিকে একটা ক্লিফ রয়েছে আর এই দিকে একটা ক্লিফ রয়েছে, আর এই ক্লিফগুলোর মাথায় রয়েছে একটা চার্চ। তো এইটা কিন্তু ট্রেক করে ওপরে ওঠা যায় এই ক্লিফগুলোর মাথায়। খুব সুন্দর অবশ্যই লাগবে আমার মনে হয় ওপর থেকে পুরো জায়গাটার ভিউ। তো অবশ্যই আমরা এই ট্রেকটা তো করবই, এদিকেও যাব আর ওই দিকেও যাব। আর ওই দিকে না একটা গল্ফ কোর্সও রয়েছে এই ক্লিফের মধ্যিখানে। তো আশা করছি দেখতে খুবই সুন্দর লাগবে। তবে সেই ব্লগটা আপনারা পরের দিন দেখবেন। এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।